এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালানোর চূড়ান্ত ঘোষণা দিল ইসরায়েল। হামলা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে, পাল্টা হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে তীব্র ফাটল, চাপে নেতানিয়াহু। ইসরায়েলি দখলদারিত্ব বজায় থাকলে অস্ত্র সমর্পণ করবে না হামাস। রাশিয়া ইউক্রেন যুদ্ধ জুনের মধ্যে শেষ চায় যুক্তরাষ্ট্র, মন্তব্য জেলেনস্কির। রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালানোর চূড়ান্ত ঘোষণা দিল ইসরায়েল। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে এবং প্রয়োজনে দেশটি এককভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রকে এমনই বার্তা দিয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। একটি সূত্র জানায়, আমরা আমেরিকানদের বলেছি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ে আমরা যে রেড লাইন বা লাল রেখা নির্ধারণ করেছি, ইরান তা অতিক্রম করলে আমরা একাই হামলা চালাব। সূত্রটি আরও যোগ করে, ইসরায়েলের মূল্যায়নে ইরান এখনও সেই সীমা অতিক্রম করেনি, কিন্তু দেশটির ভেতরে চলমান অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সূত্রগুলো আরও জানায়, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা এবং এর উৎপাদন অবকাঠামোর অংশবিশেষ ধ্বংস করার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, বর্তমান পরিস্থিতি ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোর উপর বড় ধরনের আঘাত হানার এবং ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোর প্রতি হুমকি কমানোর একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। একজন মালিট্রিক কর্মকর্তা মনে করেন, তিনি হয়তো কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে বিজয় ঘোষণা করবেন এবং এরপর পরিণতি সামলানোর দায় ইসরায়েলের ওপর ছেড়ে দেবেন, যেমনটা হুথিদের ক্ষেত্রে হয়েছে। ইরানে আংশিক হামলা মূল হুমকি দূর করতে পারবে না বলেও মনে করেন তিনি। হামলা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে, পাল্টা হুঁশিয়ারি ইরানের। সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে যে কোনো ধরনের হামলা মোকাবেলায় সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে বলে হুঁশিয়ার দিয়েছেন ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাহমান্দ বেহমারাদ। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনী হুমকি অনুসারে অগ্রসর হচ্ছে এবং হামলা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। রবিবার ৮ই ফেব্রুয়ারি জাতীয় সেনাবাহিনীর বিমান বাহিনী দিবসের উপলক্ষে কমান্ডারদের এক সমাবেশে ভাষণকালে বেহমারাদ বিমান বাহিনী মৌলিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে বলে জানান। ব্রিগেডিয়ার জেনারেল বলেন, মাতৃভূমি, পরিবারকে রক্ষা করা এবং শত্রুর হুমকির বিরুদ্ধে দাঁড়াতে ইরানিদের একটি যৌথ কর্তব্য। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের ইচ্ছা অনুযায়ী বিমান বাহিনীর আধুনিকীকরণ ও রূপান্তরের প্রক্রিয়ায় গবেষণা ও জ্ঞানভিত্তিক কেন্দ্রগুলো সহ অন্যান্য সংস্থার সঙ্গে কার্যকরভাবে সমন্বয় করছে। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শত্রুদের আক্রমণে বিচলিত না হয়ে ১২ দিনের আরোপিত যুদ্ধে বিমান বাহিনী ঝাঁকুনিমূলক অভিযান, বিমান পহরা এবং মানবহীন আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেছে। তিনি যে কোনো স্তরের হুমকি মোকাবেলায় ইসলামী ইরানি সশস্ত্র বাহিনীর অটল ও সিদ্ধান্তমূলক ইচ্ছাশক্তির ওপর জোর দেন। ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে তীব্র ফাটল, চাপে নেতানিয়াহু। ইসরায়েলের সাবেক মন্ত্রী ও সামরিক কমান্ডারদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য আসার পর তেল আবিবে গভীর রাজনৈতিক ও নিরাপত্তাগত বিভাজন প্রকাশ পেয়েছে। এই মতবিরোধ গাজা যুদ্ধ পরিচালনার ধরন থেকে শুরু করে ২০২৩ সালের ৭ অক্টোবরের ব্যর্থতার দায় এড়ানোর প্রচেষ্টাকেও অন্তর্ভুক্ত করেছে। গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের বিধ্বংসী যুদ্ধ শুরুর ২ বছরেরও বেশি সময় পর দেশটির রাজনৈতিক ও সামরিক কাঠামোর ভেতরে নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন করে সমালোচনার ঢেউ উঠেছে। সাবেক যুদ্ধ বিষয়ক মন্ত্রী, বিরোধী দলের নেতা এবং ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক কমান্ডাররা প্রধানমন্ত্রীর বয়ান প্রত্যাখ্যান করে তাকে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন। নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে গোপন নথির রাজনৈতিক অপব্যবহারেরও অভিযোগ এনেছেন তারা। নেতানিয়াহু মিথ্যা বলছেন। ইসরায়েলের সাবেক যুদ্ধ বিষয়ক মন্ত্রী ইউয়াভ গালান্ত দেশটির গণমাধ্যমে দেওয়া এক স্পষ্ট সাক্ষাৎকারে বেঞ্জামিন নেতানিয়াহুকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন। তিনি বলেন, দায়িত্ব এড়াতে প্রধানমন্ত্রী ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা নিয়ে একটি ভুয়া বর্ণনা তৈরি করেছেন। গালান্ত জোর দিয়ে বলেন, গত ৭ অক্টোবরের হামলার পর সামরিক ও নিরাপত্তা কমান্ডারদের সমর্থন দেওয়ার বদলে নেতানিয়াহু তাদের রাজনৈতিক আক্রমণের লক্ষ্যবস্তু বানান এবং নিজের ব্যর্থতা সেনাবাহিনী ও শিন বেটের অর্থাৎ ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার ঘাড়ে চাপানোর চেষ্টা করেন। ইয়ার
ল্যাপেড ও বিরোধী শিবিরের অভিযোগ। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপেড প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মহা হিসাবরক্ষকের কাছে পাঠানো ৫৫ পৃষ্ঠার নথির প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর বিরুদ্ধে ৭ অক্টোবরের আগে পাওয়া গোয়েন্দা সতর্কবার্তাগুলো ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের অভিযানের বহু মাস আগেই তিনি ব্যাপক সংঘাতের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন। এরপর তিনি প্রশ্ন করে বলেন, যদি বিরোধী দলের নেতা বিষয়টি জানতেন তবে প্রধানমন্ত্রী কিভাবে অজ্ঞতার দাবি করেন। তদন্তের চ্যালেঞ্জ ও রাজনৈতিক অচলাবস্থা। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অফ স্টাফ গাদি আইজেনকট নেতানিয়াহুকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর আত্মপক্ষ সমর্থনের দায়ে অভিযুক্ত করেছেন। একই সঙ্গে তিনি ৭ অক্টোবরের আগের সব বৈঠকের কার্যবিবরণী সম্পূর্ণভাবে প্রকাশের দাবি জানান। তদন্ত কমিশনের ধরন নিয়ে বিরোধ এবং সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত স্থগিত হওয়া তেল আবিবের রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে, যে সংকটকে ইহুদিবাদী ইসরায়েলের সর্বোচ্চ স্তরে আস্থা ভাঙনের স্পষ্ট নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি দখলদারিত্ব বজায় থাকলে অস্ত্র সমর্পণ করবে না হামাস। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকা অবস্থায় হামাস বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী অস্ত্র ত্যাগ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির বিদেশের রাজনৈতিক শাখার প্রধান খালিদ মিশাল। তিনি বলেন, দখলদারিত্বের মুখে নিরস্ত্র হওয়া মানে ফিলিস্তিনিদের ইসরায়েলের কাছে সহজ শিকারে পরিণত করা। রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ কাতারের দোহায় অনুষ্ঠিত আল জাজিরা ফোরামের দ্বিতীয় দিনে বক্তব্য রাখার সময় তিনি এসব বলেন। খালিদ মিশাল বলেন, হামাসকে নিরস্ত্রীকরণের যে আলোচনা চলছে তা ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধকে স্থবির করে দেওয়ার দীর্ঘদিনের চক্রান্তেরই অংশ। তিনি জোর দিয়ে বলেন, যতক্ষণ দখলদারিত্ব বজায় আছে ততক্ষণ নিরস্ত্রীকরণের কথা বলা মানে আমাদের প্রজননকে ইসরায়েলের সামনে বলির পাঠা বানানো, যারা সব ধরনের আধুনিক আন্তর্জাতিক অস্ত্রে সজ্জিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন এবং তা না করলে কঠোর পরিণতির হুমকি দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় মিশাল বলেন, গাজার পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে পারে এমন একটি পরিবেশ তৈরি করা প্রয়োজন, শুধু অস্ত্র কেড়ে নেওয়া কোনো সমাধান নয়। বিকল্প প্রস্তাব হিসেবে মিশাল ৫ থেকে ১০ বছরের দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি বা হুডনার কথা উল্লেখ করেন। তিনি জানান, কাতার, তুর্কি ও মিশরের মতো মধ্যস্থতাকারী দেশগুলির মাধ্যমে এই দৃষ্টিভঙ্গি ইতিমধ্যে জানানো হয়েছে। তার মতে, মধ্যস্থতাকারী দেশগুলি এই যুদ্ধবিরতি বা অস্ত্রের ব্যবহার না করার ক্ষেত্রে গ্যারেন্টি বা নিশ্চয়তা প্রদানকারী হতে পারে। বক্তব্যে তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া ১৫৯টি দেশকে স্বাগত জানালেও একে অপ্রতুল বলে অভিহিত করেন। তিনি বলেন, কাগজে কলমে স্বীকৃতি ভালো, কিন্তু বড় প্রশ্ন হল কিভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে বাস্তবে রূপ দেওয়া যায়। খালিদ মিশাল মুসলিম ও আরব বিশ্বকে রক্ষণাত্মক নীতি পরিহার করে কূটনৈতিকভাবে আক্রমণাত্মক হওয়ার আহ্বান জানান। তিনি ইসরায়েলকে একটি বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ শাসনের মতো এর আন্তর্জাতিক বৈধতা পুরোপুরি নস্যাৎ করার ওপর জোর দেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ জুনের মধ্যে শেষ চায় যুক্তরাষ্ট্র। জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ জুনের মধ্যেই শেষ হোক। তিনি আরও বলেন, আগামী সপ্তাহে আলোচনার জন্য উভয় পক্ষতে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার ৭ ফেব্রুয়ারি ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা প্রথমবারের মতো প্রস্তাব করেছে যে দুইটি আলোচনাকারী দল ইউক্রেন ও রাশিয়া এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে সম্ভবত মায়ামিতে বৈঠকে বসুক। আমরা আমাদের অংশগ্রহণ নিশ্চিত করেছি। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন বা মস্কো কোনো পক্ষ থেকেই তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে ১ বছরেরও বেশি সময় ধরে এই সংঘাতের অবসান ঘটানোর জন্য চাপ দিয়ে আসছেন। এদিকে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে তীব্র শীতের মধ্যে ব্যাপক বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা বাড়ছে। জেলেনস্কি জানান, আলোচনায় প্রথমবারের মতো নেতাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, এর জন্য প্রস্তুতিমূলক কিছু বিষয় প্রয়োজন। কোনো সময়সীমা নির্ধারণ করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে জেলেনস্কি বলেন, আমেরিকানরা বলছে তারা জুনের মধ্যেই সবকিছু করতে চায়। তিনি আরও যোগ করে বলেন, কেন এই গ্রীষ্মের আগেই? আমরা বুঝি যে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়গুলো এতে প্রভাব ফেলবে।
রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত। রাশিয়ার বাশকোর্তস্থান অঞ্চলের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলার ঘটনা ঘটেছে, এতে অন্তত ৪ ভারতীয় শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার মস্কোতে নিযুক্ত ভারতীয় দূতাবাস ও রুশ তদন্তকারী কর্মকর্তারা ওই তথ্য জানিয়েছেন। একটি বিবৃতিতে ভারতীয় দূতাবাস বলেছে, রাশিয়ার উফা শহরে একটা দুর্ভাগ্যজনক হামলার ঘটনা ঘটেছে, এতে ৪ ভারতীয় শিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়েছেন। রুশ তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, ১৫ বছর বয়সী এক কিশোর ছুরি নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। তদন্তকারীরা বলেছেন, মস্কো থেকে প্রায় ১১০০ কিলোমিটার পূর্বের উফা শহরের একটি ছাত্রাবাসে ওই হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী এবং পুলিশ সদস্য আহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, দায়িত্বে অবহেলার অভিযোগে কর্মকর্তাদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষার্থীদের একজনের আচরণগত সমস্যার বিষয়ে জানলেও আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় তাদের বিরুদ্ধে ওই মামলা করেছে পুলিশ।